আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আজকের এই ভিডিওতে আমি কোনো কাজ সম্পর্কে আপনাদেরকে কোনো তথ্য দেব না। আমি আমার নিজের পার্সোনালি যে এক্সপিরিয়েন্স আছে সৌদি আরবে, তো সেই বিষয়ে আমি আপনাদেরকে তথ্য দিব। বর্তমানে সৌদি আরবে আমি আসছি আপনার না হলো 11 মাস পড়বে। আপনার এই সেপ্টেম্বর মাসের 26 তারিখে 11 মাস কমপ্লিট হবে। আমি কিন্তু এই কাজে অতটা পারদর্শী ছিলাম না। আমি অনেক স্ট্রাগল করে এই পজিশনে আসছি। আর আমার এই পজিশনে আসার পিছনে আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট রয়েছে। আমি আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে আপনারা আমাকে এতটা ভালোবাসেন, এতটা সাপোর্ট করেন। সবাইকে ধন্যবাদ অসংখ্য। তো বিষয়টা হচ্ছে, আমি 2024 সালের অক্টোবরের 26 তারিখে সৌদি আরবে আসি। আসার পরে আমি 3 মাস রিয়াদে ছিলাম। রিয়াদে যখন ছিলাম তখন কোনো সমস্যা ছিল না, আমি ওইরকম রুম থেকে বের হই নাই। তখন আমি এয়ারলাইন্সের টিকিটের বিষয়ে কাজটা শিখি। তারপরে এইসব যে আপনার সৌদি আরবের যাবতীয় জাহাজাতের সম্পর্কে যে কাজগুলো আছে, ইকামা কার্ড, ড্রাইভিং লাইসেন্স, আরও হ্যানতেন অমুক এইসব কাজগুলো শিখি। তখন আমার কাছে অতটা ধারণা ছিল না আসলে এই কাজগুলা কিরকম কাজ, এগুলা কি ভালো নাকি খারাপ কাজ, বা এগুলা লিগেল নাকি ইনলিগেল, এগুলা আমার কাছে ওইরকম ধারণা ছিল না। তো আমি কাজটা শেখার পরে আমাকে জেদ্দায় দেয়। জেদ্দা অফিসে যার আগে মক্কা থেকে আমি উমরা করে জেদ্দা অফিসে বসি। আর আমার এখানে আসার পরে প্রায় 6 মাস পর্যন্ত, মানে 3 মাস তো আমার রিয়াদে গেল, আর 3 মাস আমার কাছে জেদ্দায়। এই 3টা মাসে আমার প্রচুর পরিমাণে স্ট্রাগল করতে হয়েছে। জেদ্দাতে আসার পরে আমি সৌদি আরবের পরিস্থিতি বুঝতে পারছি যে জেদ্দা যাওয়ার পরে আমার অনেক কিছুই পরিবর্তন আসছে নিজের মধ্যে। যখন জেদ্দায় যাই, অফিসে বসি, তখন আমার না ছিল কেউ পরিচিত লোক, না ছিল কোনো কাস্টমার, না ছিল এইসব বিষয়ে কোনো আইডিয়া বা ধারণা। তো ওই জায়গাতে থাকার পরে আমি কোনো প্রফিট বা কোনো ইনকাম আমি অফিসকে দিতে পারি না, যার জন্য আমার কোনো স্যালারি কিচ্ছুই আসে নাই। এরপরে আমি যখন জেদ্দা থেকে আপনার বললাম যে আমি চাকরি করব না, জেদ্দা অফিসে ইনফর্ম করলাম আমি চাকরি করব না, আমাকে অন্য জায়গায় কাফলা দিয়ে দিন, আমি অন্য জায়গাতে চাকরি করব, এইসব কাজ আমার দ্বারা হবে না। এরপরে এক দালালের সাথে কন্ট্যাক্ট করলাম, নাম হইতেছে জেদ্দা আল বাদি, 2 নম্বর বাদি আলবাইট সিগন্যালের কাছে যে আমার অফিসের ওইখানে এক দালাল থাকতো, নাম হলো ইমরান। এই ইমরানের কাছে আমি 20 দিন ছিলাম। এই ইমরানে অনেক মানুষকে দেখছি যে আপনার এরা কাজ করে কিভাবে, আপনার ভিসা বাংলাদেশে যে কোনো ট্রাভেল এজেন্সিতে বেচবে, না হয় আপনার বিভিন্ন এলাকার যে লোকগুলো আছে এই লোকদেরকে সহজ সরল, মানে বয়স্ক হোক বা কম বয়সী হোক, আপনার লোকজন নিয়ে আসবে কোম্পানি চাকরির অফার দিয়ে। কিন্তু নিয়ে আসার পরে এরা করে কি যে সাপ্লাই যে কোনো একটা কোম্পানিতে কাজে ঢুকে দেয়। আর ওই কাজে যদি আপনি স্যালারি না পান বা আপনি যদি মনে করেন যে সন্তুষ্ট না থাকেন, তাহলে তাদের কোনো কিছু যায় আসে না। তারা জাস্ট আপনার ভিডিও করে যে চুক্তি করে নেবে যে তোমার কাজ এই জায়গাতে এত টাকা স্যালারি, তুমি কি করবা? যখন আপনি বলবেন যে হ্যাঁ করব, তখন এরা করে কি যে আপনার একটা ভিডিও করে যে আমি আপনারা কাজে ঢুকে দিতেছি, আপনি কি সন্তুষ্ট নাকি? আপনি বলবেন হ্যাঁ। এই যে তাদের কাছে যে একটা রেকর্ড থাকলো, এই রেকর্ডের মাধ্যমে আপনাকে তারা মনে করেন যে কোনোভাবে হ্যারাসমেন্ট করতে পারে। আপনার যদি চাকরি নাও দেয়, তারা বলতে পারবে যে আপনার চাকরি দিছে, আপনি চাকরি করেন নাই। তো এইসব বিষয়ে আমি অনেক কিছু দেখলাম। আর এরা হচ্ছে মনে করেন যে বিভিন্ন যে দালাল আছে, কোম্পানিতে থাকে দালাল, বা আপনার বিভিন্ন সাইটে যেসব দালালগুলো আছে, এই দালালগুলোর সাথে কন্ট্যাক্ট থাকে, এরা কাজে ঢুকে দেয়, ব্যবসা দিচ্ছে এরা হলো কাজে ঢুকে দেয়। তো এরকম সিস্টেম থাকে। তো এদের এখানে অনেকদিন ছিলাম, আমার কাছে 1000 রিয়াল ছিল, আমি 200 রিয়াল 20 দিনে খরচ করে ফেলছি। 800 রিয়াল সে করছে কি যে আপনার তার ভাইয়ের মাধ্যমে প্ল্যান করে, তার রুমে আরো কয়েকজন ছিল, প্ল্যান করে আমার কাছ থেকে 800 রিয়াল নিয়ে গেছে। এরপর ওইখানে আমার একটা শিক্ষা হলো যে সৌদি আরবে ক্যাশ টাকা রাখতে নাই। যদি ক্যাশ টাকা রাখেন, যার হাতে টাকা যাবে বা আপনার কাছে যে একবার তার হাতে টাকাটা নিতে পারছে, বাঙালি হোক পাকিস্তানি হোক যে কেউ হোক, আপনার কাছে যদি টাকা নিতে পারছে, তার মানে এই টাকা তার হয়ে গেছে, আপনার আর কোনো টাকা নাই। এর হলো সৌদি মাটিতে এরকম কাহিনীটা হয়। তো এইখান থেকে আপনাদেরকে একটাই শিক্ষণীয় বিষয় যে আপনারা কোনো সময় সৌদি আরবে টাকা রাখবেন না। হ্যাঁ, বিপদ আপদের জন্য কিছু টাকা পয়সা রাখবেন, তা আবার ওইটা ব্যাংক কার্ডে। আর যাদের ইকামা মেয়াদ
না থাকার কারণে ব্যাংক কার্ড ইউজ করতে পারতেছে না, তারা সরাসরি টাকা দেশে পাঠিয়ে দিবেন, নাহলে কিন্তু আপনাদের কাছে টাকা পয়সা নিয়ে যেতে পারে। তারপরে কি কাহিনী, আমি 20 দিন থাকলাম, একটা চাকরিও দিতে পারলো না, উল্টা আরো আমার কাছে টাকা পয়সা নিয়ে গেল। টাকা পয়সা নিয়ে যাওয়ার পরে আমার বের করে দিছে। আমি গেলাম জিজানে যাওয়ার পরে আবার আমি তাদের আন্ডারে জিজান অফিসে জয়েন করলাম। তো জয়েন করার পরে আমি যখন বুঝতে পারলাম যে না এই কাজই আমার করতে হবে, এই কাজে আমার থাকতে হবে, এরপরে আমি এটা নিয়ে অনেক স্ট্রাগল করছি, অনেক জ্ঞান অর্জন করছি। তারপরে আমি নতুন করে আস্তে আস্তে শুরু করি। এরপরে আস্তে আস্তে যখন আমি আমার কাজের সকল ধরনের বিষয় আসে আপনাদের সামনে উপস্থাপন করলাম, এরপরে আপনারা যখন আমাকে বিশ্বাস করলেন, তখন আস্তে আস্তে আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্টে আমি আজ এই পর্যন্ত এগিয়ে আসছি। আর এগুলোর পিছনে সবকিছু আপনাদের ভালোবাসার সাপোর্ট পাইছি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর কথা হচ্ছে যে এই জায়গাতে আসার পরেও মনে করেন অনেক কাস্টমারের সাথে আমার কথাবার্তা হয়, বাকবিতন্ড হয়, হয়তোবা রেটে, হয়তোবা তারা বিশ্বাস করতে পারে না, কিন্তু এখানে আসলে কোনো কিছু বলার নেই। সৌদি আরবটা বিশ্বাসের যোগ্য কেউ নাই। সৌদি আরবে প্রবাসী মাটিতে বিশ্বাসের যোগ্য কেউ নেই, সে বাঙালি হোক, সে পাকিস্তানি হোক, সে আপনার মাসরি হোক বা অন্য কান্ট্রির হোক। তো আমি মনে করেন যে এখন সৌদি আরবে যেসব সৌদি প্রবাসী ভাইরা অনেক কষ্টের মধ্যে আছে, এদের কষ্টের অবস্থাগুলো আমি বুঝতে পারি। কারণ বর্তমানে যে সিচুয়েশনে আমি ছিলাম, এই সিচুয়েশন দেখে আমার অনেকটা শিক্ষা হয়ে গেছে যে সৌদি আরবের মাটিতে মানুষ কিভাবে থাকতেছে, রোডে থাকতেছে দেখছি, তারপর আপনার অনেকে না খেয়ে মরে গেছে, এরকমও তো রেকর্ড আছে। তারপর অনেকে আত্মহত্যা করছে প্রবাসের মাটিতে, এরকম অনেক নিউজ পাই, সামনাসামনি চোখেও দেখছি, অনেক কিছু এক্সপ্লোর করছি। তো এইটুক বলতে পারবো যে আমার যখন খারাপ অবস্থা ছিল, তখন যে আমার রিলেটিভ বা আত্মীয় স্বজন সৌদি আরবে অনেকে আছে, কিন্তু কেউ আমাকে 2 দিনের বেশি দেখে নাই। তো আমি এটুক বলতে পারি যে আপনি যদি সৌদি আরবে আসেন বা যে কোনো প্রবাসী মাটিতে যান, কারো উপর নির্ভরশীল থাকবেন না, নিজের ব্রেন ইউজ করবেন। আর 100% আপনারা নিজেদের উপর কিভাবে ডিপেন্ডেবল থেকে সমস্যার সমাধান করা যায় এই চিন্তা ভাবনাগুলো করবেন। কারণ আপনি কেউ সৌদি প্রবাসী মাটিতে বা যে কোনো প্রবাসী মাটিতে আপনি কেউ হেল্প করবে না, একমাত্র বাঙালিকে বাস মারে সৌদি আরবে বেশি। আমার কথাটা ক্লিয়ারলি মনে রাখেন। আপনি যেগুলা কাজের জন্য ধোকা খাইছেন, এই যে আপনার হরুব এক্সিট বলেন, ড্রাইভিং লাইসেন্স বলেন, আমাদের এইসব কাজে ড্রাইভিং লাইসেন্স, তারপর আপনার হুরুবের বিষয়ে ইকামা নাম্বার ওইরকম হয় না, তারপর আপনার এক্সিট, ফাইনাল এক্সিট, মানে এগুলো আপনাদেরকে কম টাকায় লোভ দেখিয়ে আপনাদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিবে একমাত্র বাঙালিই বেশি, বুঝছেন, বাঙালিই বেশি। তো বাঙালি এই জায়গাতে বিশ্বাসের যোগ্য না। কিন্তু এখানে আরেকটা কথা আছে যে হাতের 5টা আঙ্গুল যেমন সমান হয় না, তেমন আপনার সব বাঙালিও খারাপ হয় না। কিছু বাঙালি ভালো হয়, আবার কিছু বাঙালি আছে খারাপ, বেশিরভাগই খারাপ, কিন্তু কিছু বাঙালি আছে ভালো। তো যারা সহজ সরল মনের আছেন, এরা সতর্ক থাকবেন, সাবধান থাকবেন, কেউ কাউরে বিশ্বাস করবেন না। যারা আপনারা এইসব কাজগুলো করাতে চান বা আপনার যে কোনো সার্ভিসের প্রয়োজন, আমার সাথে পরামর্শ করতে পারেন, বা আপনারা বিশ্বস্ত কোনো লোক থাকলে তাদের সাথে পরামর্শ করতে পারেন। আর কেউ কাউরে বিশ্বাস করবেন না, টাকা পয়সার সেফটি হিসেবে রাখবেন, না হলে যদি টাকা পয়সা রাখতে না পারেন দেশে পাঠিয়ে দিবেন, তাও এটা যে কোনো একটা কাজে লাগবে। আপনি এখানে কোনো দালালের ফকরে পড়বেন না, বুঝছেন। ট্রাভেল এজেন্সি কাস্টমারের টাকা মারে, কাস্টমার ট্রাভেল এজেন্সি টাকা মারে। আমি এইখানে এসে এই পরিস্থিতি দেখছি। আমি মনে করছি যে সৌদি আরবে চুর বাটপার বলতে কিছু নাই, এরা ওপেনলি চুরি করে না, এরা অনলাইনে চুরি করে। তো আমার কথা অনেকের খারাপ লাগতে পারে, হয়তোবা এইসব কথা বলার পরে অনেকেই ব্যাড কমেন্ট করবে, হয়তোবা করতেও পারে, কিন্তু আমি আমার সরল মনে আপনাদের কাছে আমার এক্সপিরিয়েন্স সম্পর্কে শেয়ার করছি। অনেক কিছু ঘটছে, এরপরও সেগুলো তো বলা যায় না, কিন্তু আমি এখানে আসার পরে প্রবাসীদের কষ্টগুলো বুঝি যে আসলে এরা থাকে কিভাবে, যাদের ঘর নেই তারা কি করে না করে, এরকম অনেক চিন্তা ভাবনা আমার মধ্যে কাজ করে। আমার নিজের যে পরিস্থিতি ছিল, এই পরিস্থিতি থেকে যে আল্লাহ আমাকে রক্ষা করছে, আলহামদুলিল্লাহ। তো আশা করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের জন্য দোয়া রইল, আপনারা আমার জন্য দোয়া করবেন।